আবার ফিরে এলাম পুরো ভোটের খবরে। আসার কথা যে আগুনও নিয়ন্ত্রণ করা গিয়েছে এবং অ্যাক্সিডেন্টে যারা গুরুতর জখম তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা গিয়েছে ইতিমধ্যেই। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, পূজালিতে আমরা দেখছি 2 নম্বরে বিজেপি বিজেপি কোথাও কোথাও খাতা খুলছে। বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে এ রাজ্যে আসে, আমরা এর আগের নির্বাচনেও দেখেছি। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েও বামেরা পারছে না কেন? তার আগে আমি একটা কথা বলছি, আজকে আপনারা এই যে পুরো ভোটের ফলাফল নিয়ে আলোচনা করছেন, আপনারাই যা দেখিয়েছেন গত 14 তারিখ বা অন্যান্য চ্যানেল, তার ভিত্তিতে আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি। আলোচনা আমরা করছি, কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনের নিচে যেখানে ওই নিউজ ফ্ল্যাশ দেখাচ্ছেন ওখানে ডিসক্লেমার চালান যে এই ফলাফলের যাবতীয় ফিগার কাল্পনিক, জীবিত বা মৃত কোনো ব্যক্তির কোনো গণতান্ত্রিক রায়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দেখুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে কতগুলো কথা আমাদেরকে বুঝতে হবে। আমি বললাম, আপনারাও তো যা দেখিয়েছেন তার ভিত্তিতেই আমি বলছি। যাই হোক, আমি দেখুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি আমাদের সবাইকে একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করবো। ধরুন, কীভাবে ওনারা জিতলেন, কাদের জোরে জিতলেন, কোন বোমাবন্দুক পিস্তলের জোরে জিতলেন, আপনারাও দেখিয়েছেন, আমরা দেখেছি। এবার একটা জিনিস ভাবুন, এই যারা এবার নির্বাচিত হলেন, জিতলেন, এদের দায়বদ্ধতা তো থেকে গেল এই যে লোকগুলো ভোটের দিন বোমাবন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেরিয়েছে তাদের প্রতি, কারণ তাদের জোরে জিতেছে, মানুষের রায় তো জেতেনি। সুতরাং এই এলিমেন্টগুলোই কালকে যখন একটা কামদুনি ঘটাবে, এই এলিমেন্টগুলোই যখন কালকে গিয়ে কোথাও একটা তোলাবাজির ঘটনা ঘটাবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের পক্ষে কি সম্ভব হবে যে যারা এদেরকে জিতালো তাদের বিরুদ্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো? সেক্ষেত্রে আপনি হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ, তাদের এই পশ্চিমবাংলায় সামাজিক নিরাপত্তা বলতে কি থাকলো? আমি খালি এইটা ভেবে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। তার পাশাপাশি উনি একটা কথা বললেন, আমি ওনার কথাটাকে হয়তো আমি পুরোটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি আমার যেখানে যেটা বক্তব্য, উনি বললেন যে ঠিক আছে, সিআরপিএফ থাকলে তারাও যে ধোয়া তুলসী পাতা হবে, তাদের ওপরও কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই তা তো নয়। রাজ্য পুলিশের ওপর যেমন রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে, সিআরপিএফের ওপরও কেন্দ্রীয় সরকার রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকতেই পারে, ঠিকই কথা। কিন্তু দেখুন, ইলেকশন কমিশনের অ্যাপ্রোচে কিরম তফাৎ দেখুন। এখানে চিফ ইলেকশন কমিশনার রাজ্যের যিনি, তার কাজকর্ম থেকে কিছু ক্ষেত্রে মনে হচ্ছে, তার হিপোক্রেসি দেখে তিনি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় তৃণমূল। পাহাড়ের যে পুরসভাগুলোতে ভোট হচ্ছে, যেখানে মাসেল পাওয়ার দেখানোর ক্ষমতা রয়েছে বিমল গুরুংয়ের পার্টির, তৃণমূলের বিরুদ্ধে যারা ভোটে লড়ছে, আপনি সেখানে সিআরপি ডিপ্লয় করছেন। ডোমকলে, রায়গঞ্জে যেখানে বিরোধীরা শক্তিশালী, যেখানে তৃণমূল কংগ্রেসের হাতে মাসেল পাওয়ারের ক্ষমতা, সেখানে আপনি স্টেট পুলিশ দিয়ে ভোট করাচ্ছেন। একই ইলেকশন কমিশন, একই রাজ্য, একই সঙ্গে একই দিনে ভোট হচ্ছে। পাহাড়ের ক্ষেত্রে আপনার একরকম পলিসি ফোর্স ডিপ্লয়মেন্টের, সমতলের ক্ষেত্রে একরকম পলিসি ফোর্স ডিপ্লয়মেন্টের। আমি তৃণমূলকে অভিযোগ করছি না, তৃণমূল ঠিক আছে, তারা একটা রাজনৈতিক দল করে, তারা তাদের রাজনৈতিক স্বার্থ দেখবে, কিন্তু ইলেকশন কমিশনের এই ভূমিকাটা কেমন হবে? আপনি বলুন প্রিয়, আপনি নিজে, আমরা সবাই এটা জানি, ইলেকশন যেদিন হয় সকাল থেকে, এটা জেনারেল ট্রেন্ড, সেটা লোকসভাতেও আমরা দেখি, কর্পোরেশন, পঞ্চায়েত সবেতে দুপুরের পরে বিভিন্ন রাজনৈতিক দল তারা ইলেকশন কমিশনে গিয়ে দেখা করে অবজারভারের সঙ্গে, বা যদি ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এবং ভোট কিভাবে হচ্ছে ইলেকশন কমিশনের ইন্টারভেনশন, শুনেননি কেন কোনো রিপ্রেজেন্টেটিভ আসেনি? আপনি ভাবুন, আপনি না শোনাশুনি ব্যাপার না প্রিয়। দেখুন, নতুন একটা আইন আবিষ্কার হলো, কাঁথির নির্বাচন, সেখানে তো কোনো অভিযোগ ছিল না বিরোধীদের, কি রেজাল্ট দেখেছি? কেন অভিযোগ? কাঁথির রিপোল চেয়েছিলেন আপনারা? কেন? আরে আপনারা চেয়েছিলেন রিপোল, 100 বার চেয়েছিলাম। শুনুন, রিপোলের ক্ষেত্রে, তার পাশাপাশি আপনাকে একটা কথা বলছি, রিপোলের ক্ষেত্রে আপনি যদি ইলেকশন কমিশনের গাইডলাইন পড়েন, রিপোল চাওয়া যায়, তার কতগুলো স্পেসিফিক ক্লজ আছে, কোথাও যদি ইভিএম খারাপ হয়ে যায়, ইভিএম ছিনতাই হয় ইত্যাদি কতগুলো ক্লজ আছে। তা না হলে ওই আমার ভোটারকে ভোটে যেতে দেওয়া হচ্ছে না বলে সব ক্ষেত্রে রিপোল চাওয়া যায় না, কতগুলো প্রটোকল আছে। মানে আপনারা যে চেয়েছিলেন সেদিন সব জায়গায় তো ইভিএম লুট হয়নি, সব জায়গায় ইভিএম ভাঙেনি, একটা দুটো খবর এসেছে। আরে ইভিএম ভাঙাটাই চাওয়ার মধ্যেও কথা, আমি আপনাকে বোঝাতে পারছি না, ইভিএম ভাঙাটাই তো একমাত্র ইলেকশন ডিসরাপশন নয়, এছাড়া হাজারটা ডিসরাপশন থাকে। আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনাকে মেরে বাড়ি পাঠিয়ে দিল, এটা তো ডিসরাপশন, এটা হয়তো ইভিএম ভাঙা নয়। কাঁথির ক্ষেত্রে আপনি কি করে এটা বলছেন? আপনারাই দেখিয়েছেন যে বুথে বুথে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া, লক্ষণ সেটা এখন কিছু লোকজন ওখানে ইয়ে করেছে, ওনার একটা দল করেছে, তারা ছাড়া কারোর কোনো পোলিং এজেন্ট নেই। আপনারাই তো দেখিয়েছেন। আমি এই অভিযোগগুলো তো মানুষ শুনেছেন সারাদিন ধরে 14 তারিখ। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যদি এগুলো না হতো, যদি এটা না হতো, কি রেজাল্ট হতো? আমি আপনাকে কি রেজাল্ট হতো? আচ্ছা, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেস জিততো, এর থেকে বড় মার্জিনে জিততো, মাথা পেতে বলতাম মানুষের রায় জিতেছে। কিন্তু আমার খালি একটাই প্রশ্ন, দেখুন, যারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আছে বলে করে খাচ্ছে, তাদের আজকে ভারী আনন্দের দিন। কিন্তু পশ্চিমবাংলায় তো এরকম মানুষও অনেক রয়েছেন যারা কোনো স্বার্থ থেকে নয়, একটা ভালোবাসা থেকে, নিজের চিন্তাভাবনা থেকে তৃণমূলকে সমর্থন করেন। সেই মানুষগুলোকে আজকে জিজ্ঞেস করছি যে আপনারা এই জয় গর্বিত হয়েছেন না যে লজ্জিত হয়েছেন? এই ফলাফল না, সেটা তো নৈতিক, সেটা তো তৃণমূল যারা সমর্থন করছেন তাদের দায়, তৃণমূল দলের দায় যে তাদের মান রাখতে পারছেন কিনা। অন্য রাজনৈতিক দল দেখাচ্ছেন না, তৃণমূল কংগ্রেস, সিপিএম এর আপনি যদি আমাদেরকে বলেন, আপনি যদি আমাদের, একটু আগে গর্গের সঙ্গে আমরা কথা বলছিলাম, উনি খুব স্পষ্টভাবে বলছেন এই রাজ্যে সিপিএম নিষ্প্রভ, কংগ্রেস নিষ্প্রভ। না, সেটা উনি বলতে পারেন, ওটা ওনার মতামত। আগে কথা বলেন, এটা তো সত্যি টেলিভাইজড আন্দোলন আপনাদের, আপনারা প্রেস কনফারেন্সে আটকে গিয়েছেন। কিন্তু আবার এই ডোমকলে আমাদের কর্মীকে 7টায় ভোট শুরু হয়েছে, 7:30টার সময় শরীরে 6টা গুলি খেতে হয়েছে, তখন অন্য কোনো দলকে দেখিনি।
আপনারাই দেখিয়েছেন আপনাদের চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে আমাদের কর্মীদেরকে মার খেতে হয়েছে, আমাদের কর্মীদেরকে রাস্তা অবরোধ করতে হয়েছে। আপনি বলতে পারেন 100 বার, আপনার কথা আমি স্বীকার করব, সেইগুলো হয়তো যথেষ্ট হয়নি এই রিগিং আটকানোর জন্য। 100 বার তার জন্য দায় আমাদেরকেও নিতে হবে। কিন্তু আপনি একটা কথা বলুন আমাকে পশ্চিমবাংলার মানুষ হিসেবে, আপনার খুব ভালো লাগবে দেখতে ইলেকশন কমিশন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যাবতীয় স্টেট মেশিনারি তাদের দায়িত্ব পালন করতে তারা ফেল করছে দেখে, দিনের পর দিন এইভাবে ফেল করছে দেখে একটা সময় মানুষকে অস্ত্র হাতে ইলেকশন পাহারা দেওয়ার কাজে নেমে পড়তে হলো। পশ্চিমবাংলায় সিভিল ওয়ার লাগবে, আপনারা সেই দিকে যেতে চান পশ্চিমবাংলাকে? আমি আগের প্রসঙ্গটাই বলতে চাই, সিআরপি দেওয়া পাহাড়ের নির্বাচনে, এবং আমি লোকসভার কথা বলছি না, এর একটা মোটামুটি পুরনো ঐতিহ্য আছে গোর্খাল্যান্ড আন্দোলন শুরু হবার পর থেকে রয়েছে। তার কারণটা হচ্ছে আমি একটু থামাবো, আমি একটা ইনফরমেশন দর্শকদের আমি দিয়ে দিতে চাইছি। 7টি পুরসভায় নির্বাচন, সেখানে বামেরা কি করলো এটা তো একটা প্রশ্ন। আমি এক্ষুনি শতরূপের সঙ্গে উত্তপ্ত বাক্যালাপ হচ্ছিল। একটা আসন জিতেছিল সিপিএম এই 7টা পুরসভার মধ্যে, যতগুলো আসন রয়েছে সবের মধ্যে, কিন্তু সেটাও ধরে রাখতে পারলো না। ডোমকলের 20 নম্বর ওয়ার্ড ছিল সেটুকুও হাতে থাকলো না, কারণ রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সেই প্রার্থী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। গণনা কেন্দ্রের বাইরে এসে দলবদল ঘোষণা করে দিয়েছেন জয়ী প্রার্থী রফিকুল ইসলাম। তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। রফিকুল দাবি করছেন উন্নয়নের স্বার্থেই তিনি দলবদল করছেন। তৃণমূলে যোগ দিচ্ছেন 6 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থীও। আমি একটু রিয়াকশন শতরূপের। আপনারা তো অনেক, আমি প্রথমেই স্বীকার করছি আমাদের ব্যর্থতা, 100 বার ব্যর্থতা আমাদের। কারণ একটা আমি যাই বলি, লোভের কাছে হেরেছে, ভয়ের কাছে হেরেছে, কিন্তু 100 বার আমাদেরও দায় আছে, আমি কখনো সেটা অস্বীকার করবো না। এরপরে আমি একটা কথা বলছি, আপনারা এই যে মাঝে মধ্যে বলেন না যে পশ্চিমবাংলায় ভোটের সময় সন্ত্রাস এর আগেও হয়েছে, রিগিং এর আগেও সিপিএমের আমলে হয়েছে, কখনো হয়নি আমি কখনো সেটা বলবো না, নিশ্চয়ই হয়েছে। একটা জিনিস পশ্চিমবাংলায় নতুন জানেন তো, ডোমকলে মনে করুন কংগ্রেসের সঙ্গে আমাদের ভোটের আগে মারামারি খুনোখুনি অনেক কিছু হয়েছে এর আগে, কিন্তু ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে অন্য দল থেকে একজন নিয়ে নিলাম আমার দলে, কি আমার দল থেকে একজন চলে গেল অন্য দলে, এই কালচার পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো কালে ছিল না। এক, দ্বিতীয় কথা আমি দেখছিলাম যে সমীক হোসেন, রফিকুলের বক্তব্যটা শুনেনি? হ্যাঁ নিশ্চয়ই, প্রাক্তন সদস্য এখন শুনুন রফিকুল কি বলছেন। ভোটটা কাল জোটের পক্ষে করেছিলাম, ভোটারদের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি। কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতে চাইছে সকলে, সেই হিসেবে মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না, মানুষকে সঙ্গে নিয়ে হয়। এই না, আমি তাহলে খুব স্পষ্টভাবে এখানে থেকে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, আমি তো কথাটাই শুরুই করলাম। না, রাজনৈতিক ভবিষ্যৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2004-এ একটা আসন জিতেছিলেন তখন আপনারাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এখন 10 বছরের জন্য সেটা মমতার ক্রেডিট, হ্যাঁ 100 বার, তিনি এক থেকে এতগুলোতে এসেছেন। তেমন আবার যারা ওনাকে রাইট অফ করেছিলেন তাদের ডিসক্রেডিট। আমি ওই কারণেই বলছি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কাউকে রাইট অফ করবেন না। এক, দ্বিতীয় কথা, আমি যে কথাটা তখন কমপ্লিট করছিলাম, মানে করার চেষ্টা করছিলাম, সমীক হোসেন আজকে একটা কথা বললেন যে ওই উনি ভোটে জিতে গিয়েই বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে আসতে হবে, উন্নয়ন হবে, ওই জন্য চলে এসেছেন। দেখুন, সবাই যেটা ভোটে জিতে গিয়ে বোঝে তা নয়, অনেকে ভোটে হেরে গিয়েও বোঝে। ধরুন সমীক হোসেন আর ওনার বাবা মান্নান হোসেন, ওনারা চিরকাল কংগ্রেসে ছিলেন, যেদিন লোকসভা ভোটে হারলেন হেরে গিয়ে বুঝলেন জয় মমতা বলতে হবে। সুতরাং আমি বলছি যে এই মূল্যবোধহীন রাজনীতি করা গতকাল সন্ধ্যাবেলা পর্যন্ত আমার মনে হচ্ছে রেজাল্টই তো ডিটারমিন করছে। নয়, বোমা বন্ধু সমীক হোসেনের কথাই যখন উঠলে একটু সমীকের বক্তব্য শুনিয়ে দিই। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়, এই জয় ডোমকলের সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে উন্নয়নটা করেছে সেই উন্নয়ন দেখে আপনারা দেখলেন 9 নম্বরের প্রার্থী জোট প্রার্থী কংগ্রেসের জিতার সঙ্গে সঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললেন। এক্ষুনি 20 নম্বর ওয়ার্ডের প্রার্থী সেও আমাকে ফোন করলো, নিয়ে আসছি ওকে, সেও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তাহলে ভাবুন, মানুষ উন্নয়ন চাই, মানুষ কংগ্রেসের জোটকে, কংগ্রেস সিপিএমের জোটকে কিন্তু পছন্দ করেনি, তাই আজকে এই জয়। আমি এই কথাটাই বলছিলাম, আমি আসবো শতরূপ, আমি আসবো হয় না, শতরূপ আমি আসবো। ওনার বাবা ওনারা গর্গের কাছে প্রশ্ন, গর্গ সত্যি এটা একেবারে গণতন্ত্র মাটিতে লুটোপুটি খাচ্ছে, তার আর কোনো অস্তিত্ব নেই এই অভিযোগে, এবং সত্যি যদি এটা বাস্তবায়িত হয় সম্ভব কোনো রাজনৈতিক দলের পক্ষে এইভাবে আধিপত্য বিস্তার করা ভোটের বাজারে, নাকি এটা শুধুই একটা ভিত্তিহীন এবং প্রথাগত অভিযোগ? এখানে একটা দলীয় চরিত্রের ব্যাপার দেখতে হবে। সিপিএম মূলত একটা ক্রিড ভিত্তিক দল, ঠিক আছে, সেখানে ল্যাটারালি অন্তত উপরে সুবিধা করে ঢোকাটা চল নেই, ঠিক আছে। আমি আজকে একজন কংগ্রেস এমপি তৃণমূলে যোগ দিতে চাইবে, এই ব্যাপারটা মানে তৃণমূল আসলে কংগ্রেস এমপি সিপিএমে যোগ দিতে চাইবে, সিপিএম যথেষ্ট খাবি ব্যাপারটা চিঠিটাকে নিয়ে এসে কী করবে, যদি এরকম করে একটা চিঠি দিয়ে কেউ দরখাস্ত করে আমি সিপিএমে যোগ দিতে চাই, ঠিক আছে। তৃণমূলের যেহেতু প্ল্যাটফর্ম ভিত্তিক দল, অনেক ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং শ্রেণীভিত্তিক ইন্টারেস্টকে একই প্ল্যাটফর্মে আনে, সেই ধরনের দলের বা কংগ্রেসেরও ঐতিহাসিকভাবে সমস্যা হয়নি এই ধরনের জায়গা তৈরি করা। ফলে যখন বলা হয় যে
এদিকে আসেনি কিন্তু এদিকে যাইছে, যেরকম আপনারা লক্ষ্য করে হয়তো দেখবেন দুম করে মানে সিপিএম, যদিও সিপিএম এর মতো অতটা নয়, কিন্তু দুম করে বিজেপিতে যোগ দিতে পারার, বিশেষত বিজেপি যেখানে ক্ষমতায় আছে, যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানে সে যা কিছু জোগাড় করে নেয়, ঠিক আছে, কিন্তু যেখানে বিজেপি ক্ষমতায় আছে অর্থাৎ তাকে এইসব ব্যাপারে নিগোশিয়েট করতে হয় না, সেখানেও কিন্তু সে দুমদাম লোকেদের নেয়। রাস্তাটা অনেকটা শিথিল না বিজেপিতে? একটা সময় তো এসএমএস করলে বা মিসড কল দিলেই কোথা থেকে এইসব কথা বলছেন আমার জানা নেই। মানে পশ্চিমবঙ্গের রাজনীতি ওনারা দেখেন না বা শোনেন না বা এরকম কিছু। কারণ পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখেছি এইখানে এই কালচার শুরু হয়েছে, যে কোনো নির্বাচনে জিতে আসলো না মানে সেই দলের হয়ে রাতারাতি সেই দলের বদল করে বোর্ড গঠন হয়ে গেল। এই কালচার আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আমরা এখানে দেখেছি। সোমনাথ না না বলো, আমি কারোর সঙ্গে কথা বলি, পরে বলবো, আমি আমার বলার সময় তোমরা বলো না। মণিপুরের উদাহরণ চলে যাচ্ছে, তৃণমূলের হয়ে কেউ দাঁড়ায়নি, তারা কংগ্রেস বা সিপিএম এ ছিল, এন্টায়ার বোর্ড চলে গেল, বোর্ড গঠন করে নিল তৃণমূল কংগ্রেস। বাংলায় দেখেছি, তো এটাকে অস্বীকার করা যায়, বাংলায় দেখেছি। দ্বিতীয় কথা আমি তোমার কথাটাকে আমি কনফ্লিক্ট করছি না। দেখুন, আচ্ছা গোয়াতে এই জিনিস হয়েছে, এর আগে ছত্তিশগড়ে আমরা দেখেছি কংগ্রেসের খুব রাইজিং নেতা ছিলেন অজিত যোগী, তার কেরিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল মাঝখানে হর্স ট্রেডিং এর অভিযোগে। কিন্তু বাঙালি হিসেবে আমাদের যদি এটা গর্ব থেকে থাকে যে আমাদের রাজ্যে এটা হতো না, নতুন করে সেই লজ্জাকে বাংলায় ঢোকানোটা কি খুব জরুরি ছিল? বাংলা যে জায়গায় পিছিয়ে আছে অন্য রাজ্যের থেকে, সেখানে বাংলাকে এগিয়ে নিয়ে যান। বাংলায় 1000টা খারাপ আছে, 3টে খারাপ নেই, সেই 3টে খারাপকে আপনি ডেকে আনছেন বাংলায়, এটা কোনো কথা হলো? এবার বলে দিই যে শতরূপদা, দেখুন বাঙালিদের মাথা যে কোথায় হেড করে দিয়েছে এই সরকার আর বলার দরকার নেই। সোমনাথদা পাশে এক্ষুনি চেঁচাবেন, চুপ করে অবশ্যই থাকবো, কারণ আপনাদেরকে আমরা টিভির পর্দায় না, আমরা রাস্তায় আমরা বাধা দেবো। বিষয় হচ্ছে দেখুন, যে সোমনাথদা বলছিলেন যে টিভিতে দেখা গেছে, আমরা তো নারদায় দেখেছি, পশ্চিমবাংলায় ভাবতে পেরেছেন কতগুলো মন্ত্রী সাংসদরা হাত পেতে টাকা নিচ্ছে, আর সেখানে বলছে যে ফরেন্সিক যাঁচ হয়ে বলছে যে সেই টেপ জাল নয়, অডিও জাল নয়, সত্যি আছে। এরপরে সরকারের নৈতিকতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সততার প্রতি, আমার কথাটা শুনুন, নৈতিকতা, মুখ্যমন্ত্রী নৈতিকতা শিখিয়েছিল বাংলার মানুষকে। সেদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সভাপতি, এই তেহলকা কাণ্ডে 1 লক্ষ টাকা নিতে দেখা গেছে। দেখা আমি নৈতিকতা দেখাচ্ছি, নৈতিকতা আজকে নৈতিকতা ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। পদত্যাগ করেছিলেন, তখন কিন্তু জর্জ ফার্নান্ডিস পদত্যাগ করেছিলেন, উনি পদত্যাগ চেয়েছিলেন, জর্জ ফার্নান্ডিস পদত্যাগ করেছিলেন, বলেছিলেন জর্জ ফার্নান্ডিস পদত্যাগ না করলে আমি এগিয়ে ছেড়ে দেব। দ্বিতীয় কথা, ভোটার যারা তারা কি জানেন না এই তথ্যগুলো? ভোটটা দিতে দিন না। আমি তো প্রথমেই বললাম, নির্বাচন কমিশন, এই রাজ্যের পুলিশ আর তৃণমূলের গুন্ডা বাহিনী এইভাবে ভোটে জিতে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি, তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ দিইনি, তাদেরকে ধন্যবাদ দিয়েছি। ভোট আমি আর একটু বলে নিই, যেটা সিপিএম আর কংগ্রেসের কথা বলছেন, দেখুন এটা বাস্তব। যে কটা নির্বাচন হচ্ছে, বিশেষ করে নোটবন্দির পর থেকে পশ্চিমবাংলার বুকে সিপিএমের কর্মীরা কার্যকর্তারা, কংগ্রেসের কর্মীরা কার্যকর্তারা, তারা বুঝে গেছে যে সিপিএম কংগ্রেস তৃণমূলের সাথে লড়াই করবেন না। এখানে সোমনাথ দা শতরূপদার লড়াই করছে, আমি জানি না কতদিন। নোটবন্দির সময় দেখেছি, আমরা দেখেছি যে সীতারাম ইয়েচুরিকে কে ফোন করেছে, শুনেছি। এখন দেখতে পাচ্ছি আমাদেরকেই খেতে হয়, আপনাদেরকে কেউ একটা গোলাপ ফুল ছুঁড়েও মারে না। আমাদের 3 জন হসপিটালে এসেছিল, আপনি খবর রাখেন না, এই জন্য সিপিএম এর এই অবস্থা হয়ে গেছে। দমকল হয়েছে, পূজালিতে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, প্রত্যেকটা জায়গায় বিজেপি রাস্তায় দাঁড়িয়েছে, প্রত্যেকটা জায়গায় বিজেপি কর্মীরা প্রতিরোধ করছে। এবং আমি আগাম বলে দিলাম, শুনে নিন শতরূপদা, আগাম বলে দিলাম যে যারা ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনের লুটপাট দখল করবে, ভারতীয় জনতা পার্টি হতে দেবে, ভেরি গুড, হতে দেবে না। মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ ভালো কথা, কিন্তু আমি বলছি যে এটা দেখুন আপনাদের কথা মানুষ শুনছে না দাদা। আপনি জানেন যে কটা নির্বাচন হচ্ছে, নোটার থেকে আপনারা কম ভোট পাচ্ছেন, নোটার থেকে কম ভোট পাচ্ছেন। আরে উঠে আসুন, ভাবতে অবাক লাগছে, আমি মনে করে দিতে চাই, আমি মনে করে দিতে চাই, আরএসপি সিপিআই একটা নির্বাচন হবে, আমি আসবো আবার।